জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মুখ পুড়ল নওশাদ সিদ্দিকীর, তাঁর সভার পরই ভোটে না লড়ার সিদ্ধান্ত আইএসএফ প্রার্থীর। ট্রাম্পের হরমুজ হুমকিতে ইরানের চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি, পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কা। বাংলা থেকে ভয়ে পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসাব করা হবে, কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদির। এরপর হামলা হবে কলকাতায়, ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের, চাপ বৃদ্ধির কৌশল। বহু মাস্তানকে রিপেয়ার সাইজ করে বড় হয়েছি, প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য অধীরের। আসছি বিস্তারিত খবরে। গত 25শে মার্চ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিলেন আইএসএফ। সেখানে গিয়ে সম্প্রতি প্রার্থীর হয়ে প্রচার সভাও করে এসেছিলেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে নওশাদের সেই সভার পরে প্রার্থী জানিয়ে দিলেন তিনি নির্বাচনে লড়বেন না। এই আবহে অস্বস্তিতে পড়েছে আইএসএফ। উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্ব আসনে প্রার্থী করা হয়েছিল শেখ আনসার আলীকে। তিনি প্রচারও শুরু করেছিলেন, তবে ভোট ঘনিয়ে আসতেই তিনি জানান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এই আবহে নয়া প্রার্থীর খোঁজ শুরু করেছে আইএসএফ দাবি করেছে ব্যক্তিগত কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ আনসার আলী। এর আগে গত 3রা এপ্রিল চেঙ্গাইলে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল আইএসএফের তরফ থেকে। সেখানে বক্তব্য দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, তবে প্রার্থী শেখ আনসার আলী সেই সভায় ছিলেন না। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। আইএসএফের হাওড়া জেলার সম্পাদক ও উলুবেড়িয়া পূর্ব দক্ষিণ কেন্দ্রের পর্যবেক্ষক আফতাব মোল্লা এ বিষয়ে বলেছেন, আমাদের প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে। আমরা প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি আরও এক প্রার্থীর জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে আইএসএফকে। কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহনাজ আলী কাদরি। তবে শাহনাজের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আইএসএফ নেতার দাবি ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে ছিলেন। এই আবহে শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে নওশাদের বক্তব্য, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এতে লাভ হবে না। নির্বাচনে আইএসএফের জয়ের সম্ভাবনা দেখে ভয় পেয়েছে দুই প্রধান দল, তাই পরিকল্পিতভাবে চক্রান্ত করে এই ঘটনায় আইএসএফের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই নির্বাচনে আইএসএফের জন্য 30টি আসন ছেড়ে দিয়েছে বামফ্রন্ট। প্রসঙ্গত, আইএসএফের সাথে জোট নিয়ে বামফ্রন্টের মধ্যে মতবিরোধ ছিল, তবে সিপিএম বেশ আগ্রহী ছিল আইএসএফের সঙ্গে নিতে। এই আবহে সম্প্রতি আবার জানা যায় আইএসএফের জন্য পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করতে হয়েছে সিপিএমকে। একদা এই আসনটি ছিল সিপিআই এর কাছে। এবার সিপিআই এর বদলে পাঁশকুড়া পশ্চিম থেকে প্রার্থী দিয়েছিল সিপিএম। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দলীয় সম্পাদক নিরঞ্জন সিহি। তবে আইএসএফ এর চাপে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করল সিপিএম। এখন এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী আফজাল আলী শাহ। হরমুজ প্রণালী ও ইরানের জাতীয় সম্পদের উপর সম্ভাব্য মার্কিন হামলার হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খতম আল আনবিয়া স্কোয়াডের কমান্ডার আলী আবদুল্লাহি স্পষ্ট জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব বা কোনো পরিকাঠামোয় আঘাত করা হলে এর পরিণাম হবে ভয়াবহ। ইরান দাবি করেছে, পরপর ব্যর্থতার পরও আমেরিকা ও ইসরায়েল বোকামি করে যুদ্ধের উস্কানি দিচ্ছে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে মার্কিন ড্রোন বা যুদ্ধবিমান ভূপাতিত হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের গহীন পাহাড় থেকে দ্বিতীয় পাইলটকেও সফলভাবে উদ্ধার করেছে সিআইএ। তবে এই সামরিক পেশি প্রদর্শনের মধ্যে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে বড় ধরনের সংকটের মেঘ। আমেরিকা ও ইসরায়েল ইরানের কৌশলগত অঞ্চলগুলি লক্ষ্য করে ক্রমাগত চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছে। বুশহর পারমাণবিক প্রকল্প এলাকায় বোমা হামলার খবর পাওয়া গেছে, যেখান থেকে রুশ সহায়তা কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, এই ধরনের বিমান হানা কেবল ইরান নয়, তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের জনজীবনকে বিপন্ন করতে পারে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এই সংঘাত এখন চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন ঘোষণার পর এই প্রথম পশ্চিমবঙ্গে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু তাঁর। আজ কোচবিহারে রাসমেলা ময়দানে সভা থেকে বক্তব্য রাখলেন তিনি। বক্তব্যের মাঝে খাঁটি বাংলায় কথা বলতে শোনা গেল তাঁকে।
আপনাদের আরেকটি কথা বলবো, ভোটদানের দিন তৃণমূলের গুন্ডারা যতই ভয় দেখাক আইনের উপর ভরসা রাখুন। নির্বাচনের বাংলা থেকে আতঙ্কে পালিয়ে যাবে, ভরসা জেগে উঠবে, আমি কথা দিচ্ছি। নির্বাচনের পর এদের পাপের হিসাব হবে, ধরে ধরে হিসাব নেওয়া হবে। 4 মের পর আইন নিজের কাজ করবে, যত বড়ই গুন্ডা হোক না কেন এবার ন্যায় হবে। দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে আসিফ বলেছিলেন, ভারত যদি মনে করে তারা আমাদের দেশে ঢুকে কাউকে মারবে তবে আমরা চুপ থাকবো না। এবার আরও কিছুটা সুর চড়ালেন তিনি। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তেমনই ইঙ্গিত দিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত যদি ভবিষ্যতে কোনো মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায় তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত বছর কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর দু দেশের সম্পর্কের অবনতি ঘটেছে আরও। ওই সন্ত্রাসী হামলায় হাত রয়েছে পাকিস্তানের, এমনই অভিযোগ তুলে সিঁদুর অভিযান এর মাধ্যমে প্রত্যাঘাত করে নয়াদিল্লি। গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিন সংঘর্ষ চলে। পরে সংঘর্ষ বিরতি চুক্তির মাধ্যমে সংঘাতে ইতি পড়লেও উত্তেজনা এবং সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বিভিন্ন মন্ত্রী বারবার সন্ত্রাস বিরোধী অভিযানের কথা বলেছেন। কখনো সরাসরি পাকিস্তানের নাম নিয়ে, আবার কখনো পরোক্ষভাবে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে ভারত আর রক্ষাত্মক ভূমিকা নেবে না, বরং ঘরে ঢুকে মারবে। অর্থাৎ সন্ত্রাসীদের শেষ করতে ভারত যে কোনো আন্তর্জাতিক সীমানা মানবে না, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ একই সুরে হুঙ্কার দেন। আসিফের গলায় এবার পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল। দিন দুয়েক আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত যদি মনে করে তারা আমাদের দেশে ঢুকে কাউকে মারবে তবে আমরা চুপ থাকবো না, আমরাও ভারতে ঢুকে মারার ক্ষমতা রাখি। সেই সাক্ষাৎকারের রেশ আবার শোনা গেল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রীর কণ্ঠে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী দাবি করেন, তারা নাকি খবর পেয়েছেন ভারত নিজেদের লোক দিয়ে বা সেখানে আটকে থাকা পাকিস্তানিদের দিয়ে একটি মিথ্যা অজুহাতে অভিযানের পরিকল্পনা করছে। যদিও সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ দাখিল করেননি আসিফ, তবে তাঁর হুঁশিয়ারি, ভারত যদি অভিযান চালায় তবে পাল্টা হামলার রেশ কলকাতা পর্যন্ত বিস্তৃত হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের রাজ্যের নজরকাড়া কেন্দ্র বহরমপুর। প্রায় 30 বছর পর ফের একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর চৌধুরী। 1996 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী। তাঁর 3 বছরের মধ্যেই তিনি লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জিতে দেশের সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। 2024-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজয়ের পর গত প্রায় 2 বছর সক্রিয় রাজনীতিতে অধীর চৌধুরীকে তেমনভাবে দেখা যায়নি। রাজ্যে ডুবন্ত কংগ্রেসের হাল ধরতে এআইসিসি এবছর ফের একবার অধীর চৌধুরীর উপর ভরসা করেছে। বহরমপুর কেন্দ্র থেকে তিনি নিজে যেমন লড়ছেন, তেমনই মুর্শিদাবাদ জেলার কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা একা হাতে ঠিক করেছেন অধীর চৌধুরী। নির্বাচনী প্রচারে বার হয়ে গত দুদিন বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের প্রবল বিক্ষোভের সম্মুখীন হয়েছেন অধীর চৌধুরী। তবে এরই মাঝে নিজের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে গিয়ে অধীর চৌধুরী প্রকাশ্যে নির্বাচনী সভায় বিতর্কিত মন্তব্য করলেন। শনিবার রাতে বহরমপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের মাছমারা এলাকায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, বহু মাস্তানকে রিপেয়ার করে সাইজ করে বড় হয়েছে অধীর চৌধুরী। আমরা এমনি অধীর চৌধুরী হয়ে যায়নি। বহরমপুর শহর এবং মুর্শিদাবাদ জেলায় বহু মস্তান দেখেছি, তাদেরকে রিপেয়ার করে সাইজ করে বড় হয়েছে। নির্বাচনের পর আবার রিপেয়ার করা শুরু হবে। নির্বাচনী এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, বহরমপুর শহরকে সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত রাখতে হবে। এটা পৌরসভার নির্বাচন নয় যে পুলিশ তৃণমূল নেতাদের ইচ্ছা মতো চলবে। আমি নির্বাচন কমিশনকে হুক দিয়েছি, তাই পুলিশ এখন আমার পেছনে দৌড়াচ্ছে। এলাকার মানুষ মনে রাখবেন, আমাদেরকে ভয় পেলে চলবে না। দলের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য অধীর চৌধুরী এই বার্তা সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই
বিতর্কে ঝড় উঠেছে। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে অধীর চৌধুরীর আসল রূপ এবার বেরিয়ে পড়েছে। রাজ্যে বাম শাসনকালেও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের গড় হিসাবে রাজ্যে পরিচিত ছিল। একই সময় এই জেলার একাধিক পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এমনকি জেলা পরিষদও কংগ্রেসের দখলে ছিল। জেলার বেশিরভাগ বিধায়ক কংগ্রেসই ছিলেন। তাঁর সিংহভাগ কৃতিত্ব সকলে অধীরকেই দেন। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের একক ক্ষমতায় দখল করা একটি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত নেই। তবে মুর্শিদাবাদ জেলার আড়ালে আবডালে কান পাতলে এখনও অধীর চৌধুরীর সম্পর্কে বহু মিথ শোনা যায়। 1996 সালের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর প্রকাশ্যে নির্বাচনী প্রচার করতে পারেননি। পুলিশের খাতায় পলাতক অবস্থায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অধীর ঘনিষ্ঠরা তাঁর বক্তব্য ক্যাসেটে রেকর্ড করে গ্রামে গ্রামে ঘুরে সেই সময় প্রচার করতেন। বহরমপুর শহরে একসময় রবিনহুড ভাবমূর্তি ছিল অধীর চৌধুরীর। মুর্শিদাবাদ জেলার প্রচুর মহিলা একসময় বিশ্বাস করতেন অধীর চৌধুরীর জন্যই তারা বহরমপুর শহরে গভীর রাত পর্যন্ত নিরাপদে ঘুরে বেড়াতে পারেন। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার জন্য অনেক কুখ্যাত গুন্ডা অধীর চৌধুরীর গোপন ডেরায় রিপেয়ার এবং সাইজ হয়েছে বলে অনেকের ধারণা। তবে এই ঘটনাগুলির সত্যতা কোনোদিনই জানা যায়নি। বাম আমলে মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর বিরুদ্ধে খুনের মতো একাধিক গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। একাধিকবার খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন অধীর চৌধুরী। বিধানসভা নির্বাচনের জন্য অধীর চৌধুরীর জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে পরিষ্কার, আজ পর্যন্ত কোনো আদালত তাকে ফৌজদারি অপরাধে সাজা দেয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তাঁর নাম দিয়ে রাজ্যের দুটি থানা বহরমপুর এবং হরিশ্চন্দ্রপুরে মোট 5টি মামলা রয়েছে। এর পাশাপাশি মালদা জেলার চাঁচল এসিজেএম আদালত এবং মুর্শিদাবাদের বহরমপুর আদালতে আরও 5টি জিআর মামলা রয়েছে। অধীর চৌধুরীর বিরুদ্ধে নতুন বিএনএস আইনে কোনো মামলা এখনও না থাকলেও আইপিসির একাধিক ধারায় এবং পিডিপিপি এবং এমপিও আইনে মামলা রুজু রয়েছে। অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঙ্গা, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা ছড়ানো, অবৈধভাবে কাউকে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা, নিজের বক্তব্যের মাধ্যমে দুটি ভিন্ন দলের মধ্যে বৈরিতা তৈরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। যদিও এই মামলাগুলির কোনোটিতেই তাঁর বিরুদ্ধে এখনও চার্জই গঠন হয়নি বলে জানা গেছে। একদা অধীর ঘনিষ্ঠ বর্তমানে জেলা তৃণমূলের এক শীর্ষ নেতার নাম না প্রকাশের শর্তে বলেন, অধীর চৌধুরী জীবনে বহু কালো অধ্যায়ের সাক্ষী তাঁর সঙ্গে থাকা বহু পুরনো কংগ্রেস কর্মীরা, কিন্তু কোনো ঘটনারই প্রমাণ বা সাক্ষী অধীর চৌধুরী রাখেননি। তাই তিনি অতীতে কি অপরাধ করেছেন তার কোনোটিরই প্রমাণ করা সম্ভব নয়। ওই নেতা বলেন, তবে তিনি প্রকাশ্যে জনসভায় মাস্তানদেরকে রিপেয়ার এবং সাইজ করার যে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ সত্যি। অধীর চৌধুরী হওয়ার আগে বহরমপুর এবং আশেপাশের এলাকায় যে সমস্ত মাস্তানরা ছিলেন, অধীর চৌধুরীর উত্থানের পর তাদেরকে অজ্ঞাত কোনো কারণে হয় খুঁজে পাওয়া যায়নি অথবা তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।